হ্যালো, আসসালামু আলাইকুম এসএসসি। আশা করি ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের ভেক্টর অধ্যায়ের উপর এমন একটি ক্লাস নিব যেখানে আমি 8টা ভেক্টর সমাধান করে দিব, তাও বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। মানে আমার এই ক্লাসটা দেখার পর এমন কোনো শিক্ষার্থী থাকবে না যে সে ভেক্টর কঠিন বলবে এবং ভেক্টর পারবে না। আমি একেবারে শুরু থেকে শেষ অবধি যা যা আলোচনা করা লাগে সব আলোচনা করব। সুতরাং শুরু থেকে ভিডিওটা একটু বড় হতে পারে, আমার রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। হায়ার ম্যাথে তাহলে আগে পরীক্ষার্থীরা ভেক্টর সম্পর্কে তাদের অনেক শিক্ষার্থীরই মনে একটা ভয় থাকে। আসলে ভেক্টর হলো হায়ার ম্যাথের সবচেয়ে সোজা আমি মনে করি। আপনারা ভিডিওটা দেখেন তাহলেই এর প্রমাণ পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমি শুরু করি। প্রথমে কিছু বেসিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি অনেকগুলো বেসিক লিখে রাখছি, পর্যায়ক্রমে একে একে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে ভেক্টর, আসলে ভেক্টর কি? আমরা যারা সায়েন্সে পড়ি, হায়ার ম্যাথ তো সায়েন্সদের, তারা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কে আমরা কিছু ধারণা পেয়েছি যে যে রাশিকে প্রকাশ করার জন্য একটি মানের সাথে সাথে দিকও দরকার হয় তাকে ভেক্টর বলা হয়। আমি এখন এত কিছু আলোচনা করব না, আমি আপনাদের শুধু এটুকু দেখিয়ে দিচ্ছি যে যদি কোনো রাশি ধরুন যে এইটা হইলো একটা ভেক্টর, এখন কম্পিউটারে বা প্রিন্ট করার সময় এই ভেক্টরকে আমরা বোল্ড মানে মোটা করে লিখি, এটা তখন লেখা যায় সম্ভব। কিন্তু আমরা যখন খাতায় লিখবো তখন তো এই ভেক্টরকে আমরা মোটা করে এইভাবে লিখতে গেলে অনেক কষ্ট, মানে লেখাটা পসিবল না। সুতরাং এটাকে আমরা তখন কি করি, এর উপরে একটা এই যে এরকম একটা সাইন দিয়ে দিই, এটার নাম কি? ভেক্টর সাইন, মানে ভেক্টর চিহ্ন। আমি এখানে ভুল করছি, সাইনটা এভাবে না। যদি আমি এই যে সাইনটা সব সময় অলওয়েজ এটা এই এভাবে হবে, ঠিক আছে? এই যে এভাবে, এই যে বাম থেকে ডান দিকে এভাবে হবে, সোজা হবে, এই এভাবে কখনোই এগুলা এই যে এভাবে হবে, ঠিক আছে? মানে ভেক্টরকে প্রকাশ করার জন্য ভেক্টর সাইন। এবার আমরা চলে যাব আমাদের সেই বেসিকে, ঠিক আছে? ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা দেখুন যে কিভাবে ত্রিভুজ সূত্র, ধরুন যে এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি একটা ত্রিভুজ। এখন এই পয়েন্ট থেকে শুরু করে একটা ভেক্টর ধরুন এই যে এই দিকে আসলো, তারপরে এই দিকে আসলো, তারপরে এই দিকে না গিয়ে আবার এই পয়েন্ট থেকে শুরু করে এর উল্টা দিকে চলে আসলো। এলে একটা কমন ব্যাপার লক্ষ্য করুন যে এই যে ফোঁটা ফোঁটা থেকে এই দিকে আসছে একটা ভেক্টর, আবার এই দিকে আসছে একটা, ঠিক আছে? তারপরে এই যে এই দিকে গেছে একটা। এরকম যদি কেস হয়, এরকম যদি হয় তাহলে সেখানে আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে দেখুন, এখানে এই যে এ থেকে বিতে আসছে, এই যে এ থেকে বিতে আসছে, মানে এটাকে কি বলবো? এ বি ভেক্টর। এই যে এ বি লেখার পর উপরে একটা সাইন, এটার নাম কি? এ বি ভেক্টর। তারপরে এই বি থেকে সিতে গেছে, তাহলে এটা কি? বিসি বিসি ভেক্টর। এই দুইটাকে যোগ করলে সমান সমান এই যে যেইটা বাকি রয়ে গেছে এসি ভেক্টর। সূত্রটা বোঝা গেল আশা করি। মানে একটা পয়েন্ট থেকে একটা ভেক্টর এদিকে আসবে, তারপরে সেটা এদিকে আসবে, তখন এটা এই এদিকে না গিয়ে উল্টোভাবে আবার আসবে। তাহলে এইটা আর এইটা যোগ করার পর আমি এইটা পাবো। এই সূত্রটা ভালোভাবে মাথায় গেঁথে রাখুন, সেভ করুন ভালোভাবে, ঠিক আছে? তারপরে আমরা যাচ্ছি শূন্য ভেক্টরে। ধরুন এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে এক্স ওয়াই জেড। এখন এই পয়েন্ট থেকে শুরু করে এই যে একটা ভেক্টর আসলো, এই যে একটা ভেক্টর আসলো, আবার এইদিকে আসলো, তারপরে আবার এই দিকে গেল। এই কেজে দেখুন, এই কেজে এইদিকে আসার পর এইদিকে আসার পর এইদিকে কিন্তু যায় নাই, কিন্তু এখানে এখানে কিন্তু এই ভেক্টরটা এইদিকে গেছে। সুতরাং এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এখানে যে সূত্রটা হবে সেটা হলো শূন্য ভেক্টর। এই যে দেখুন যে এক্স ওয়াই মানে এদিকে আসছে, তাহলে এই এক্স ওয়াই ভেক্টর, ঠিক আছে? তারপরে আপনার এদিকে আসছে ওয়াই জেড ভেক্টর, দুইটা যোগ করছি। তারপরে আবার এইদিকে গেছে এই যে এক্স জেড ভেক্টর। এই তিনোটা যোগ করার পর এটার সমান সমান আমি শূন্য ভেক্টর পাবো। বোঝা গেল? যদি ভেক্টর সাইন এইদিকে 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 মানে একদম একটা সিরিয়াল অনুযায়ী থাকে, তাহলে সবগুলা যোগ করার পর শূন্য ভেক্টর পাবো। আর যদি এইদিকে আসার পর এইদিকে আসার পর সিরিয়াল না মেনটেন করে উল্টা দিকে যায়, তাহলে আমরা সেখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আশা করি এখন এই দুইটা সূত্র এমন কোনো স্টুডেন্ট নাই যে তারা পারবে না। মনোযোগ দিয়ে ক্লাসটা করুন, একটু মনোযোগ দেন, দেখুন, তাহলেই আশা করি বুঝতে পারবেন। তারপরে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর জিনিসটা কি? ধরুন এই যে একটা ফোঁটা, ঠিক আছে?
আমি একটু লাইটটা অন করি, তাহলে ভালো ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, এই যে একটা ফোঁটা দেখছেন, এই ফোঁটা এখানে ধরেন একটা ভেক্টর আছে। এখন এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করব এই শূন্য ভেক্টরের সাপেক্ষে যদি আমরা এই ভেক্টরটাকে প্রকাশ করি, তাহলে সেটাকে বলবে আপনার অবস্থান ভেক্টর। মানে কোনো একটা অবস্থানের সাপেক্ষে এই ভেক্টরটাকে প্রকাশ করলে সেটার নাম অবস্থান ভেক্টর। ধরুন এখানে এ ভেক্টর আছে, শূন্য ভেক্টরের সাপেক্ষে আমরা এইদিকে ভেক্টরটাকে প্রকাশ করলাম, তাহলে এটা কি হবে, ও এ। ও এ। এখন অবস্থান ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ও বিন্দুর সাপেক্ষে না, এটাকে কাউন্ট করব না, যার অবস্থান ভেক্টর সেটা স্মল লেটার লিখে তার নিচে একটা দাগ দিয়ে দিলেই সেটা কি বোঝাবে, অবস্থান ভেক্টর বোঝাবে। আমার কথাটা আবার আমি রিপিট করছি, যে কোনো একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টর মানে শূন্য ভেক্টরের সাপেক্ষে যদি আমি লিখি, তাহলে ও এ লিখলাম অবস্থান ভেক্টর। এখন এটার স্মল লেটার লিখে নিচে দাগ দিলেই সেটা অবস্থান ভেক্টরকে বোঝাবে, মিন করবে। আশা করি যে এই তিনটা কেস আপনাদের বোঝা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি যে এই অবস্থান ভেক্টরের আইডিয়াটাকে কাজে লাগিয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র আমরা আবিষ্কার করব, যেই সূত্রটা দিয়েই আমরা পরবর্তী সব কাজগুলো করে ফেলতে পারবো। দেখুন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরুন এ আর বি দুইটা কি ভেক্টর দেওয়া আছে, এ আর বি। এখন এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, জিরো, শূন্য বিন্দু, জিরো মানে ও বিন্দুর সাপেক্ষে, এটা জিরো না সরি, এটা ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে এই ছোট এটা, আর বি এর ক্ষেত্রে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করবে ছোট বিটা। ঠিক আছে, এখন ভেক্টর সাইনগুলো আপনারা একটু দেখুন, এই বিন্দু থেকে এইদিকে আসছে, এই বিন্দু থেকে ভেক্টর সাইনটা এইদিকে আসছে, তারপরে এইদিকে গেছে, তারপরে দেখুন এইদিকে কিন্তু আসে নাই, এটা তার উল্টা দিকে গমন করছে, মানে একটা বিন্দু থেকে এইদিকে চলে গেছে একটা, আর এইদিকে চলে গেছে একটা। মানে এখানে আমরা কি এই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। যে দেখুন ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান স্মল এ আর নিচে দাগ। এখন ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি স্মল বি নিচে দাগ। এখন ত্রিভুজ ও এ বি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে মানে প্রয়োগ করে পাই কি পাই। এখন এই যে ও থেকে শুরু করে ও এর দিকে গেছে, তাহলে ও এ যোগ এ বি সমান সমান উল্টা দিকে যেটা গমন করছে ও বি, মানে জাস্ট এই সূত্রটাই আমি কি করছি অ্যাপ্লাই করে দিছি। এখন এখান থেকে আমরা এই এ বির মানটা বের করব। সুতরাং এ বিকে রেখে আর ওটাকে এইদিকে পাঠিয়ে দিব, মানে ও বি মাইনাস করে দিব। ঠিক আছে, দেখুন আমি এই পেজটায় এ বি সমান সমান ও বি মাইনাস ও এ। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এখন ও বির পরিবর্তে আমি ছোট বি লিখতে পারি, মানে অবস্থান ভেক্টর, ছোট বি নিচে দাগ, আর ও এর পরিবর্তে ছোট এ নিচে দাগ, এটা হলো অবস্থান ভেক্টর। দেখছি এই যে আমার সূত্রটা, কাঙ্ক্ষিত সূত্র। এর আগে যা বলছি এগুলো যদি আপনাদের মনে না থাকে, মানে বুঝতে সমস্যা হয়, কোনো দরকার নেই, ওগুলা বোঝার দরকার নেই। এখন এই সূত্রটা আপনারা ভালোভাবে মনে রাখুন, যে যদি এ আর বি দুইটা ভেক্টর হয়, তাহলে সূত্রটা হবে ছোট বি মাইনাস ছোট এ। কিভাবে, এই যে এ আছে না, এ এর অবস্থান ভেক্টর কি ছোট বি নিচে দাগ, আর এখানে আর সমান সমানের দেখছুন এভাবে হবে, আর এই যে এটা সামনে আছে তাই এটা পিছনে চলে যাবে ছোট এ। এই যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এটা। এখন সিমিলার ভাবে আমি যদি আপনাদের বলি যে এসির ক্ষেত্রে সূত্রটা কেমন হবে, এসির ক্ষেত্রে আপনারা অনেকেই জেনে ফেলছেন, যে অনেকেই বুঝতে পারছেন যে এই যে সিটা আগে আসবে, এখানে সি আছে মানে সিটা আগে আসবে, ছোট সি নিচে দাগ মানে অবস্থান ভেক্টরকে নির্দেশ করে, মাইনাস এটা এ। এখন পি কিউ ক্ষেত্রে কিউটা আগে আর পিটা পরে, এই যে একটা সূত্র। ঠিক আছে, এই সূত্রটা জানলেই আপনাদের মানে অনেক অনেক সুবিধা হবে, মানে ভেক্টরগুলো প্রমাণ করার জন্য। এটা ইজি, অনেক সূত্রটা অনেক ইজি। এখন আমরা চলে যাব মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। মধ্যবিন্দুর দেখুন এ আর বি দুইটা, মানে এ আর বি দুইটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরের মাঝের বিন্দুটা হইলো এম। ঠিক আছে, মাঝের বিন্দু এম। এখন এই এম এর অবস্থান ভেক্টর আমরা কি করব, বের করব। কিভাবে দেখুন, এখন আমি এই যে ও মানে মূল বিন্দু, মানে ও মানে আপনার ও বিন্দুর সাপেক্ষে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি ও এ, যাকে নির্দেশ করবো আমরা ছোট এ দ্বারা, এবং ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ও বি, যাকে নির্দেশ করবো ছোট বি দ্বারা।
আর ও বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর ও এম, যাকে ইয়া করবো ছোট এম দ্বারা। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন দেখুন যে মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর এই যে এম, এখন মধ্যবিন্দু যদি হয় তাহলে আপনারা ধরেন এটা মাঝখানের বিন্দু, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ কইরা তারে 2 দ্বারা ভাগ করলেই তো আমরা মধ্যবিন্দুটা পাবো। এটা তো কমন সেন্স, একেবারে কমন। যারা হায়ার ম্যাথ পড়েন তারা এটা জানেন আশা করি। এটা কিছুই না, এটা আসলে বোঝানোর কি, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ কইরা তাহলে 2 দিয়ে ভাগ দিলেই তো আমরা এই মধ্যবিন্দু পাইলাম। এখন দেখুন এই যে হাফ, এই বাঘটুটারে আমরা সামনে এভাবে লিখতে পারি যে হাফ আকারে, আর এ ভেক্টর যোগ বি ভেক্টর মানে যে এম ভেক্টর সমান সমান এই যে 2 দ্বারে সামনে নিয়ে আসলে হাফ হবে, আর এখানে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট বি। সুতরাং এটা একটা সূত্র হয়ে, হ্যাঁ আশা করি যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বোঝা গেছে। ঠিক আছে, এখন আমরা বুঝবো যে এক ভেক্টরকে অন্য ভেক্টরে প্রকাশ। ঠিক আছে, দেখুন বিয়ে যদি একটা ভেক্টর হয়, এটাকে যদি আমার কখনো এ বিতে নেওয়া লাগে, প্রকাশ করা লাগে, মানে তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। মানে বিয়ে থেকে এ বিতে যদি যাওয়া লাগে তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, এটা শেষ। তারপরে যদি দুটি সমান্তরাল থাকে তাহলে অন্য রাশি যদি অন্যান্য ভেক্টরকে ধারণ করে তবে তাকে ধারক রেখা বলে। আশা করি কেউ কিছু বোঝেন নাই। এখন এক্সাম্পল দিব, সেখান থেকে সুন্দর করে ধারক রেখা জিনিসটা আপনাদের বুঝে নিতে হবে, কোনো কথা চলবে না। এই যে দেখুন এক্সাম্পল, এখন প্রথমে ধরুন ডি একটা ভেক্টর রাশি, আবার বিসি একটা ভেক্টর রাশি, দুইটার কি সমান্তরাল, মানে এই যে সমান্তরাল ভাবে চলতে আছে, এতটুকু বুঝছেন। তারপরে মনে করেন এমন বড় একটা রশ্মি, এই যে রেখা আছে বড় একটা রেখা, যেটা এই যে ডি আর ই, ধরেন এই যে ডি আর ই, এই যে দেখছেন ডি আর ই কিন্তু এই রেখাটার ভিতরে সারছে, মানে ইয়া মানে এটার ভিতরে আটছে। ঠিক আছে, আর বিসিটাও কিন্তু এই বড় রেখাটার ভিতরে আটছে, মানে এই যে এই বড় রশ্মিটা ডি ই আর বিসিকে ধারণ করছে, মানে এটার ভিতরে দইরা রাখছে। সুতরাং এই এই বড় রেখাটারে কি বলা হবে? ধারক রেখা বলা হবে। এখন ধারক রেখা হলেই সেটা সমান্তরাল হতে হবে, আবার সমান্তরাল হলেই সেটা ধারক রেখা হবে। মানে মেইন ফ্যাক্ট এখানে সমান্তরালটাই হলো মেইন ফ্যাক্ট। দুইটা রশ্মি সমান্তরাল হলে ধারক রেখা একই। আশা করি ধারক রেখার কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা চলে যাব পরবর্তী বেসিকে। দেখুন সমান্তরাল রেখা ভেক্টর চিহ্ন একই দিকে দিতে হয়। যেমন এটা কি সমান্তরাল রেখা, এখন এটার ভেক্টর সাইনগুলো কিন্তু একই দিকে, এই যে এইদিকে অথবা এইদিকে, একটার বিপরীত কখনোই হবে না, একদিকে দিতে হবে। তারপরে দেখুন যে ভেক্টর চিহ্ন উঠানোর জন্য আমাদের প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের সেখানে ভেক্টর সাইনটা উঠান লাগবে। ওঠানোর জন্য মডুলাস ব্যবহার করা হয়। যেমন এই যে মডুলাস মানে দুইটা দাগ এরকম, এটাকে বলা হয় মডুলাস। এই যে ধরেন এমএন, এই যে এই উপরের ভেক্টরটারে উঠাইতে হইলে এটারে মডুলাসের ভিতরে দিয়ে দিলে এই যে এমএনটা শুধু এমএন আসবে, মানে মডুলাসে এই ভেক্টর চিহ্ন উঠাইয়া দিবে। ঠিক আছে, এখন এই যে বেসিক, আল্লাহর রহমতে আমাদের বেসিক শেষ। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়টা বেসিক আমি দেখিয়ে দিচ্ছি। ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মাস্ট, আপনার এটা লাগবেই। এইটা ছাড়া আপনি কিছু মানে দুইটা প্রমাণ আছে, এটা ছাড়া করতে পারবেন না। অবস্থান ভেক্টরের ভিতরে আপনার এই যে এই কনসেপ্টটা আপনার লাগবেই, মানে ওই যদি অবস্থান ভেক্টর হয় ছোট, এটার স্মল দিয়ে নিচে দাগ, এটা লাগবেই। আর আরেকটা যুগান্তকারী সূত্র আবিষ্কার করছিলাম, এটা ছাড়া তো আপনি অন্ধ, মানে আপনি চলাফেরা মানে জীবন চলতে পারবে না। এই যে এই সূত্র লাগবেই আপনার। ঠিক আছে, এটা ভালোভাবে মোস্ট ইম্পর্টেন্ট, একদম ইজি। এবি লিখলে বি মাইনাস সি। তারপরে এই যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, এটা তো ভাই মাস্ট ভাই লাগবে এটা। আরে এটাও লাগবে ধারক রেখা। এই যে এই কয়টা হইলো বেশি ইম্পর্টেন্ট বেসিক, আপনাদের দেখিয়ে দিলাম। আমি এই যে 13 মিনিট যাবত আপনাদের এই যে বেসিক গুলা শেষ, বেসিক ইন্ড মানে খতম। এখন আমি উপপাদ্য যাবো, 8টা উপপাদ্য করাবো। কয়টা? 8টা প্রমাণ দেখাবো, ভেক্টরের 8টা প্রমাণ দেখাবো। 2টা ধাপে 2টা স্টেপে আমরা প্রমাণগুলা করব অবস্থান ভেক্টরের সাহায্যে, মানে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের কাজে লাগবে। এই 1 থেকে 6 পর্যন্ত অবস্থান ভেক্টরের সাহায্যে, মানে
মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মাধ্যমে 1 থেকে 6 পর্যন্ত সবগুলা প্রমাণ করে ফেলবো। আর বাকি 2টা থাকবে 7 থেকে 8 ত্রিভুজের সূত্রের সাহায্যে, মানে ত্রিভুজ, এই যে ত্রিভুজ বিধি, এই যে এটার মাধ্যমে, এই যে দেখছেন এটার মাধ্যমে বাকি 2টা সলভ করবো। এখন আমরা পর্যায়ক্রমে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টর উপপাদ্যগুলা দেখে আসি। এই যে দেখুন, পুরো একটা পেজ লাগছে, আপনাদের দেখেই মনে হচ্ছে কত কঠিন, আহামরি কোনো কিছুই না। আসলে আমি এটা ডিটেলসে লিখেছি, পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করবেন ডিটেলস, ঠিক আছে? আমি পরবর্তীগুলা কোনো ডিটেলসে দেখাবো না, একেবারে শর্টকাট, খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন পরীক্ষায় আপনাদের এমন একটা চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে? এখন প্রমাণ করতে বলবে যে এই যে এমন একটা চিত্র দেওয়া থাকবে, এটা আসলে কি? এই যে এ বি সি ডি, এটা কি একটা ট্রাপিজিয়াম, এটা একটা কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এই রইল মধ্যবিন্দু, এমটা কি মধ্যবিন্দু, আর এনটা কি মধ্যবিন্দু, হলে মধ্যবিন্দু দুটো যোগ করলে পামু কি এম এন পামু, ঠিক আছে? এই এম আর এন মধ্যবিন্দু। আমি 1 থেকে 6 পর্যন্ত সবগুলাই মধ্যবিন্দু কাজে লাগায় প্রমাণটা করব। এম এন হলো মধ্যবিন্দু। এখন প্রমাণ করতে হবে এই এম এন সমান সমান হাফ এ বি যোগ ডি সি। আমার মেইন ফ্যাক্ট কি? এই যে এম এন নিয়ে কাজ করতে হবে। আমার এই যে প্রমাণের আবার প্রমাণ করতে হবে ডিসি সমান্তরাল এম এন সমান্তরাল এবি। এই প্রমাণটা একেবারে ইজি, দ্বারক রেখা দিয়ে একটা লাইন লিখলেই আপনার শেষ প্রমাণ। হইলো মেন এই যে এইটা প্রমাণ। এখন এখানে আপনার এই যে হাফ পেঁচাগুছি যা থাকে এটা ভুলে যান, এই পাশে যা থাকবে ওই যে এম এন থাকবে, এটা নিয়ে আপনার কাজ শুরু করতে হবে, মানে এটা নিয়ে আপনার কাজ করতে হবে। এখন এম এমটা কি দেখুন তো, এই যে এম এম কি, এই যে এ আর ডি, মানে এই রেখাটার মধ্যবিন্দু এমটা না? তাহলে মধ্যবিন্দুর, এখন এর আগে আমাদের এই যে এখানে যা দেওয়া আছে সবগুলার অবস্থান ভেক্টরটা ধরে নিতে হবে। এই যে দেখুন প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু কি? ওই যে এই যে ও বিন্দু ধরে রাখছিলাম, সেই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই যে এ বি সি ডি এম এন বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট এ এর নিচে দাগ, ছোট বি এর নিচে দাগ, এভাবে দেখুন পেন্সিল দিয়ে আমি সাইডে লিখে রেখেছি। অবস্থান ভেক্টরটা আপনাদের ধরে নিতে হবে। এরপরে এই এম আর এন এই দুইটা নিয়ে কাজ করতে হবে। দেখুন কিভাবে। প্রথমত এমটা কি? এম হইল এ আর ডি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর আমরা সূত্র দেখছিলাম কি? প্রথমে হইলো হাফ, মানে অবস্থান ভেক্টর মানে ছোট এম নিচে একটা দাগ সমান সমান হাফ হাফ। তারপরে হইলো এই যে এ আর ডি। এখন আপনি ডি আর এ নিতে পারেন, তবে এবিসির সিরিয়ালে এ আগে ডি পরে, তাই আমরা আগে যেটা সেটাকে আগে লিখবো, যে যে এ যোগ ডি, এইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বের হয়ে যাবে। একইভাবে আবার মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর, এই যে দেখুন এখানে মধ্যবিন্দু এন আছে, এইটার অবস্থান ভেক্টর কি হবে? হাফ অফ বি প্লাস সি। এই যে দেখছেন হাফ অফ বি প্লাস সি। এখন এই যে এম আর এন বের করা শেষ। এবার আমরা সুতরাং দিয়ে এম এন এর কিন্তু একটা সূত্র পড়ছিলাম, এই যে দেখুন। সুতরাং এম এন এর উপরে যদি আমরা এই যে মডুলাস চিহ্ন দেই, মানে মডুলাস না সরি ভেক্টর চিহ্ন দেই, তাহলে সূত্রটা কি হবে? এই যে এন মাইনাস এম, এন মাইনাস এম, মানে এই যে এন কাছেরটার অবস্থান ভেক্টর থেকে মাইনাস পরেরটার অবস্থান ভেক্টর, এই যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলো আশা করি জানেন। এখন এই এন অবস্থান ভেক্টরের পরিবর্তে আমরা পাইছিলাম কি? যে এন, এটার বদলে যে হাফ অফ বি প্লাস সি, এই যে হাফ অফ বি প্লাস সি মাইনাসের মাইনাস, এই এম এর এম পাইছিলাম কি? হাফ অফ এ প্লাস ডি। এই যে হাফ অফ এ প্লাস ডি, এখানে হাফ আছে এখানে হাফ আছে, হাফ কি নিমু? কমন নিমু। মানে এরপরে সাধারণ ক্যালকুলেশন, জেনারেল ম্যাথের ক্যালকুলেশন, এটা হায়ার ম্যাথ যারা পড়ে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এই যে হাফ কমন নিছি, হাফ কমন নিলে ব্যাপারটা কি দাঁড়াবে? হাফ কমন নিলে বি প্লাস সি, এখানে যে প্লাস মাইনাস মাইনাস এ মাইনাস ডি, এই যে মাইনাস এ মাইনাস ডি, এগুলো আশা করি জানেন। এখন আমার দেখতে হবে প্রমাণ, দেখতে হবে প্রমাণে কি আছে? এ আর বি আছে, কি আছে? এ আর বি। আমরা যদি এ আর বি থাকে তাহলে আমরা সূত্র হিসাবে কি লিখতে পারি? লিখতে পারি যে ছোট বি মাইনাস ছোট এ। দেখুন এভাবে লিখতে পারি কি না? এই যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটা দেখুন, এ আর বি এর উপরে যদি আমি সাইন দিই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই বি মাইনাস এ। এখন আমরা আবার ডি সি রে কি লিখতে পারি? যে সি মাইনাস ডি লিখতে পারি। এখন এগুলা থেকে এভাবে আমরা মিলাবো কিভাবে? দেখুন এই যে বি এর বি আছে, এখন মাইনাসে, এই যে মাইনাসে আনলাম, সি এর সি, এই যে মাইনাস ডি আনলাম। এখন এ মাইনাস বি, যে এখন বি মাইনাস এ, এটাকে আমরা কি লিখতে পারি? যে এ বি লিখতে পারি, মানে এ বি থেকে আমি বি মাইনাস এ পাইছি, তাহলে এই বি মাইনাস এ রে আমি এ বি
তে কনভার্ট করতে পারি কিনা বলুন, পারি। আবার সিডিকে ডিসিতে কনভার্ট করতে পারি। এখন দেখুন এটার সাথে এটা মিলে গেছে, দেখছেন মিলে গেছে। পার্থক্য কোথায়? এখানে এই যে ভেক্টর চিহ্ন আছে আর এখানে ভেক্টর চিহ্ন নাই। ভেক্টর চিহ্ন ওঠানোর জন্য মডুলাস দিয়ে দিব। এই যে এখানে মডুলাস দিলাম, এখানে 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 মডুলাস দিলাম। মডুলাসে ভেক্টর চিহ্ন উঠে গেলে সমান সমান এটা প্রমাণিত হয়ে গেল। কি সোজা। এখন দেখুন আমার কিছুই না, জাস্ট এম এর মানটা বাই করবো মানে মধ্যবিন্দু দিয়া, এন এর মানটা বাই করবো মধ্যবিন্দু দিয়া, তারপরে সূত্র বসায় ক্যালকুলেশন করলে মানে এটা একটু এখানে একটু ভেজাল, এই যে এটা একটু সাজান লাগে, এই শেষ আপনার অর্ধেক একটা সাইড প্রমাণ শেষ। তারপরে এটা হলো সমান্তরাল। আমি বলছিলাম কি ধারক রেখা এক হলে সমান্তরাল লিখবেন, যেহেতু এম এন এ বি ডি সি ভেক্টর ত্রয়ের ধারক রেখা একই তাই এরা সমান্তরাল। এই যে দেখুন এই ধরেন এই এখানে একটা বড় রশ্মি চিন্তা করেন, এখন এইটারে কিন্তু এটা ধারণ করতে পারে, এইটারে এটা পারে, এইটারে এটা পারে, মানে ধারক রেখা যদি এক হয় তাহলে এটা সমান্তরাল। এটা যদি নাও বোঝেন তাহলে এভাবে একটু মুখস্থ করে লিখে দিবেন। আশা করি এই ভেক্টরটা শেষ। এটা আমি অনেক ডিটেলসে আলোচনা করছি, কিন্তু পরবর্তীগুলো আমি এত ডিটেলসে বলবো না, একেবারেই শর্টকাটে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যাতে আমার সময় কম লাগে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তারপরেরটা সেম এরকমই বাট একটু ডিফারেন্ট। ঠিক আছে, এই যে দেখুন আমি কি কষ্ট গরমের ভিতরে ভিডিও করতেছি, আমার হাতের অবস্থা দেখি বুঝতে পারছেন যে এখানে আপনাদের ফ্যান চালালে নয়েজ সৃষ্টি হয় ভয়েসে, তাই ফ্যানও চালাইতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও ভিডিও করতেছি। আপনারা এই ভেক্টর ক্লাসটা কেমন লাগছে আপনাদের কাছে, কেমন আরো একটু ভালো করে বোঝানো দরকার ছিল নাকি এভাবে ঠিক আছে? আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, তারপরের প্রমাণটা হলো ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রমাণ। ট্রাপিজিয়াম ধরুন এই যে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। এখন এই যে এমটা কি, যে এসি হলো একটা কর্ণ, আর এই যে বিডি এইটা হলো ট্রাপিজিয়ামের আরেকটা কর্ণ। এখন এই এসি কর্ণের মধ্যবিন্দু এম আর ডিসি ডিবি কর্ণের মধ্যবিন্দু এন, এগুলা কি মধ্যবিন্দু। এখন আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, এই যে আমি আর কথা এগুলো রিপিট করব না। ঠিক আছে, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর ধরে নেওয়া। এই যে আমি দেখুন পেন্সিল দিয়ে আশা করি বোঝা যাচ্ছে, এই যে বি এর অবস্থান ভেক্টর ছোট বি, সি এর অবস্থান ভেক্টর ছোট সি, ডি এর অবস্থান ভেক্টর ছোট ডি, এ এর অবস্থান ভেক্টর ছোট এ, এম এর অবস্থান ভেক্টর ছোট এম, এন এর অবস্থান ভেক্টর ছোট এন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরগুলো ধরে নেওয়া আমার প্রথম ফরজ কাজ। এটা হলো ফরজ কাজ। ফরজ কাজটা করা শেষ। এবার আমরা প্রমাণ করতে কি বলছে সেটার দিকে তাকাবো। এই যে দেখুন প্রমাণ করতে হবে, এই যে এম এন দেওয়া আছে, এম এন হাফ অফ এ বি মাইনাস বিসি মানে আবিজাবি দেওয়া আছে থাক। এখন আবার এটা সমান্তরাল নিয়ে কোনো প্যারা নাই, এটা হুদা ধারক রেখা বলে দিলেই শেষ। সমান্তরাল নিয়ে কোনো প্যারা নাই, প্যারা হলো শুধু এটা নিয়ে। এখন এই আবিজাবি দেওয়া আছে, কিন্তু এই পাশে কি দেওয়া আছে, এম আর এন। আমার কাজ কি, এম এর মান বাই করা আর এন এর মান বাই করা। এম আছে কই, এন এ। এমটা কি, এ আর সি এর মধ্যবিন্দু। এ আর সি এর কি মধ্যবিন্দু, এমটা কি এ আর সি এর মধ্যবিন্দু। তাহলে আমার সূত্রটা কি, মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এই যে আমি এখন বাসায় লিখবো না, লিখবো হইলো হাফ অফ। এখন এই যে মধ্যবিন্দু এম, তাহলে এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ কইরা এর দুই দিয়ে ভাগ, মানে এই যে এ প্লাস সি। আশা করি যে সূত্রগুলো যেভাবে বুঝিয়েছি এভাবে লিখে দিবেন। তার পরবর্তীতে আবার এম এর মান বাই করা শেষ। এবার বাই করবো এন এর মান। এন এর মানটা কি, এই যে দেখুন মধ্যবিন্দু এন এর মান হাফ অফ এই যে বি প্লাস ডি। শেষ, এম আর এন এর মান বাই করা শেষ। এবার কি লিখবো, এবার লিখবো সুতরাং এম এন এম এন এর উপর ভেক্টর সাইন দেব। এখন এটার সূত্রটা কি আপনারা বলুন, এই আপনারা বলুন তাড়াতাড়ি বলুন কি সূত্রটা কি, কমেন্ট করুন। সূত্রটা হবে এন, এই যে এন মাইনাস এই যে এম। ঠিক আছে, আমি ঠিক লিখছি, তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, এখন দেখুন এন এর মানটা আমি বসিয়ে দেবো। এন এর মানটা কি পাইছি, এই যে হাফ, এই যে হাফ পাইছি, হাফ এই যে বি প্লাস ডি, এই যে মাইনাসের মাইনাস। এম এর মান কি পাইছি, এই যে এম এর মান কি পাইছি হলো হাফ এ প্লাস সি। এখন আপনারা যখন পাকাভুক্ত হয়ে যাবেন তখন এই হাফটা আগে থেকেই কমন নিয়ে যাবেন। ঠিক আছে, এই একটা লাইন কম করবেন, এটা হায়ার ম্যাথ। ঠিক আছে, এই এক লাইন কম করবেন, এই যে হাফ কমন নিব। এখন এই যে বি প্লাস ডি, এই যে মাইনাস হাফ তো নিয়ে এসেছি, তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস সি। এখন আপনার কাজ কি, এখন কাজ হলো সাজানো। কি সাজানো, এই যে প্রমাণ অনুযায়ী এই প্রমাণ এবি মানে আমি কি লিখতে পারি, এবি রে কি লিখতে পারি, বি মাইনাস এ বি রে বি মাইনাস এ লিখতে পারি, আর ডিসি রে কি লিখতে পারি, সি মাইনাস
ডি, সি মাইনাস ডি। এখন এই অনুযায়ী আমি কি করব, এখানে সাজাবো, এই অনুযায়ী এখানে সাজাবো যে বি মাইনাস এ কই পাই দেখুন, এই যে বি এর বি মাইনাস এ, বি, এই যে বি মাইনাস এ পাইছি, পাইছি। এলে একটা সাজাই লাগছে, পরে সাজান লাগবো সি মাইনাস ডি, সি মাইনাস ডি সাজান লাগবো। কিন্তু এখানে আছে হইলো মাইনাস সি, এখানে আছে কি মাইনাস সি আর ডি, এখানে আমার সি মাইনাস ডি সাজান লাগবো, কিন্তু আছে কি মাইনাস সি ডি। সুতরাং এটা ভেজাল। এই যে আগেরটা থেকে এইটার পার্থক্য এখানে, এখানে মাইনাস ছিল, আগেরটাই প্লাস ছিল। এখন আমরা এটাকে যেমন আছে সেমনই রাখবো, যে প্লাস ডি, প্লাস ডি মাইনাস সি রাখছি, ঠিক আছে। এতটুকু বুঝছেন, আশা করি যে বুঝতে পারছেন। তারপরে হাফের হাফ। এখন এই যে বি মাইনাস এ রে আমরা কি লিখতে পারি, এই যে এ এ আর হলো এই যে বি, ঠিক আছে, এই যে ওপরে ইয়া প্লাস এই যে ডি সি, এইটাকে আমি কি লিখতে পারি, এই যে ডি সি রে আমি কি লিখতে পারি, এটাই হলো এখন কথা। দেখুন আমি এখানে আপনারে এই যে সি সি লিখলাম, আর এই যে ডি সি ডি লিখতে পারি, ঠিক আছে, হয়েছে, ঠিক হয়েছে। এখন আমার প্রমাণে এখন ডিসি ডিসি আছে, ডিসি আনতে হবে। আর এখানে পাইছি কি সিডি, মানে সিডিতে যদি আমি ডিসি বানাই, তাহলে এক ভেক্টরকে আরেক ভেক্টরে যদি প্রকাশ করি, তাহলে সামনে একটা শুধু মাইনাস চলে আসবে। কিভাবে, এই যে দেখুন হাফের হাফ, এখন হলো এবি ভেক্টর, এই যে প্লাস এই যে এইটারে মাইনাস আয়া, এই যে ডিসি রে আমি এই যে, আশা করি বুঝতে পারছেন যে এই সিডি রে আমি ডিসিতে কনভার্ট করছি, সামনে মাইনাস, এখন প্লাসে মাইনাসে এখানে মাইনাস আইলে এই যে হাফ, এখানে আপনার এবি মডুলাস দিমু, আর এখানে ডিসি মডুলাস দিলে প্রমাণ হয়ে যাবে। আশা করি যে শর্টকাটে আমি খুব সুন্দর করে আপনাদের বোঝাতে পারছি। এখন অনেকের হয়তো এই আমি বুঝতে পারছি না, তাদেরকে আমি এই যে দেখুন আমি নোটটা দেখিয়ে দিচ্ছি, যে এই যে ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রমাণটা, এই যে দেখুন এই যে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে দেখুন এই সুন্দর করে এই যে প্রমাণ লেখা রয়েছে। আশা করি যে এইভাবে আপনারা পরীক্ষায় করবেন। এখন এই যে সমান্তরালের ক্ষেত্রে কোনো কথাই নেই, যে বলে দিবেন এর দ্বারক রেখা একই, সুতরাং এটা সমান্তরাল। সমান্তরাল নিয়ে গাইড থেকে দেখে নেবেন, এটা নিয়ে কোনো কথা হবে না। তার পরবর্তী ভেক্টরে আমি চলে যাচ্ছি। দেখুন তারপরে আপনাদের এরকম একটা ফিগার দেওয়া আছে, যে যে এ বি সি ডি সি, সিডি একটা চতুর্ভুজ। এখন এই এসি হলো এটার কর্ণ, আর এই যে এই এডি বাহু, এডি কি একটা বাহু না, এই বাহুর মধ্যবিন্দু ই, আর এই যে ডি মানে সিডি বাহুর মধ্যবিন্দু এফ, মানে এই ইএফ যদি যোগ করি, আমার প্রমাণ করতে হবে যে ইএফটা, এই যে ইএফ এটা কি হাফ অফ এসি, এই যে পুরা কর্ণটা আছে না, এই কর্ণটার অর্ধেক হলো ইএফ। এখন আমার এটা প্রমাণ করার জন্য প্রথমেই আমার কি করতে হবে, যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই সবগুলোর অবস্থান ভেক্টর আমার ধরে নিতে হবে, এটা মাস্ট, ফরজ কাজটা করে ফেলি। এই যে ডি এর অবস্থান ভেক্টর ডি, এগুলা বলে আমি সময় নষ্ট করব না, ঠিক আছে। এখন আমি সোজাসুজি প্রমাণে চলে যাব। কই চলে যাব, সোজাসুজি আমি প্রমাণে চলে যাব। দেখুন কি সহজে, কত সহজে আমি প্রমাণ করতে পারি। এখন এখানে এই পক্ষে কি দেওয়া আছে, ই আর এফ। ই মানে কি, ই মানে কি ভাই আপনারা বলুন, এই আপনারা বলুন ই মানে কি। ই মানে হলো এসি এডি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দুর ক্ষেত্রে সূত্র কি, এই মধ্যবিন্দুর ক্ষেত্রে সূত্র কি, সূত্র হলো এই যে এই যে ছোট ই সমান সমান এই যে হাফ অফ এই যে এখানে এ প্লাস এই যে ডি, আবার এই এফ এফ, এবার ই এর মান বাই ই এর শেষ। এখন এফ এর মানটা যদি আমি বাই করি, সূত্র কি, সূত্র হলো হাফ অফ এফ 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 কার মধ্যবিন্দু, এই যে সি সি প্লাস ডি এর মধ্যবিন্দু, ই আর এফ এর মান বাই করা আমার শেষ, কমপ্লিট। এখন আমি সূত্র বসামু কি, ই এফ এর সূত্র বসামু। এই যে দেখুন কি সহজে প্রমাণ হয়ে যায়। আপনারা দেখবেন পানি একেবারে ভাই পানি লাগবো, যে এই যে ইএফ এর উপরে একটা দাগ দিয়ে আমি এই যে এইটার সূত্র দিই, যে এফ মাইনাস ই। এতক্ষণ তো আপনাদের এগুলো মুখস্থ হয়ে গেছে। এখন আমি এফ এর মানটা বসাবো। এফ এর মান কি, এখন আমি একটা কাজ করব, এই হাফটা আছে না আগে থেকেই কমন নিয়ে যাবো। দেখুন তো আপনারা এভাবে বুঝেন নাকি, এই যে হাফটা যদি কমন নিই, তাহলে ই এর মান কত, এই যে সি প্লাস ডি। ধরেন আমি ই এর মানটা এখানে বসাইছি, তারপরে মাইনাস এফ এর মানটা বসাইছি, মাইনাস ই এর মানটা বসামো, তারপরের লাইনে হাফ কমন নিবো। কিন্তু আমি একসাথে হাফ কমন নিয়ে এই যে এই মাইনাস দিয়ে এটা গুণ করে দিব, মাইনাস এ মাইনাস ডি। দেখুন তো এই পয়েন্টটা আপনি বুঝতেন নাকি, বুঝলে কমেন্ট করুন, বুঝলে কমেন্ট করুন যে এই 3 নাম্বার ভেক্টরের এটা আমি বুঝতে পারছি। আর না বুঝলে আগেরটা একটু দেখে আসুন। এখন আমি কি করব দেখুন, এখন আগের ভেক্টরগুলোতে যেমন মিলাইছি, মানে এখানে দুইটা ছিল, কিন্তু এখানে দেখুন আছেই একটা, তাহলে এখানে কাটাকাটি চলে যাবে। দেখুন কিভাবে কাটাকাটি যায়, এই যে
প্লাস ডি আর মাইনাস ডি কাটা থাকে কি সি মাইনাস এ, ঠিক আছে। এখন আপনার হাফ দিলেন, এখন এইটার সূত্র কি, যে এ আছে না এ লিখলাম, আর সি আর আছে না এই যে সি লিখলাম, আর উপরে ভেক্টর, আর ভেক্টর সাইন ওঠানোর জন্য আপনি কি মডুলাস ব্যবহার করবেন, সুতরাং হাফ অফ এসি প্রমাণ হয়ে গেছে। এত ইজি ভাই, এত সোজা, এগুলা কি আপনার আমি বলে বোঝাতে পারবো না যে এত সোজা, এত পরিমাণে ইজি এগুলা। এই যে দেখুন এসি এর সূত্র সি মাইনাস এ, আর এইটার সূত্র হলো এ মাইনাস বি। এই যে এখানে কি আপনার গটকা লাগছে বলুন, এখানে কোনো গটকা নাই, একটু মাথাটা নিজেই একটু খাটান, একটু ভালোভাবে বোঝেন। তারপরে আমি আপনাদেরকে আমার হাতের লেখা বুঝতে না পারলে এই যে দেখিয়ে দিচ্ছি, যে এখানেও আমি নোট করছিলাম, এভাবে আমি পড়ছি, ঠিক আছে। এই যে দেখুন, এই যে দেখুন একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আশা করি যে বোঝা গেল পারছেন। এখন আমি যাচ্ছি পরবর্তী ভেক্টরে। এটা তো আরো সোজা ভাই, এটা আমি কি বলবো, এটা আরো সোজা। এই যে দেখুন এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন এই যে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এই যে এডি হইলো একটা মধ্যমা, বি হইলো একটা মধ্যমা, সিডি হইলো একটা মধ্যমা। মধ্যমা মানে কি, মধ্যমা মানে এই যে একটা শীর্ষ, শীর্ষ থেকে এই বিপরীত বাহুর মাঝখানের মানে মধ্যবিন্দুতে সংযোগকারী রেখাকে মধ্যমা বলে। এগুলো আশা করি জানেন, এগুলো না জানলে তো আর হায়ার ম্যাথ নেন নাই আপনি। এই যে ঠিক আছে, এগুলো হলো মধ্যমা। এখন ফরজ কাজটা করে ফেলি, যে আপনার প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে এই যে অবস্থান ভেক্টরগুলো ধরে নিয়েছি। এখন এই যে এটা কি প্রমাণ করতে বলা হয়েছে, দেখুন এডি মধ্যমা, বি মধ্যমা, সিএফ মধ্যমা সমান সমান জিরো। এই যে যখন আপনাকে জিরো প্রমাণ করতে বলবে, এখানে একটা কথা মনে রাখবেন, যে এখানে আপনার গুণ করতে হবে। আগে দেখুন এই যে আগে আমরা এই যে মধ্যবিন্দুগুলা বের করে কখনোই কিন্তু হাফ দ্বারা এখানে গুণ করি নাই, সরাসরি সূত্র বসায় শেষ শেষ খতম। কিন্তু এখানে আপনার কি করতে হবে, গুণ করে দিতে হবে। এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার এডিকে নিয়ে মানে প্রথমে এই যে এডি মধ্যমা না, তাহলে আপনার এখানে এই ডি কি এই যে ডি, এই যে ই, এই যে এফ, এগুলা কি মধ্যবিন্দু না, এগুলার অবস্থান ভেক্টরগুলো আপনি আগে বের করে ফেলুন, তাহলেই আপনার কাজ শেষ। তাহলে মধ্যবিন্দু ডি এর অবস্থান ভেক্টরটা কি হবে আপনি বলুন। ডি এর অবস্থান ভেক্টর হবে কি আপনার, ডি এর অবস্থান ভেক্টর হবে ছোট ডি, ঠিক আছে, ডি এর অবস্থান ভেক্টর হবে ছোট ডি, ছোট ডি। এই যে ডি এর অবস্থান ভেক্টর ছোট ডি সমান এই যে সমান হাফ এই যে বি প্লাস কি হবে, সি হবে, বি প্লাস সি, ঠিক আছে, বুঝলেন, বি প্লাস সি। এটা তো আশা করি বোঝা গেছে। এখন আমি বলছিলাম যে এটা দিয়ে গুণ দিয়ে দিতে হবে, এই যে হাফ অফ বি প্লাস হাফ অফ সি, ঠিক আছে, এই যে গুণ করে দিয়েছি। আবার মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর, এই যে ই এর অবস্থান ভেক্টর হবে হাফ অফ, তাহলে ই কি এ আর সি না, তাহলে এই যে এ যোগ সি। এখন আমি শুধু অঙ্ক করবো, কোনো কথা বলবো না, সাইলেন্ট থাকবো, আপনারা শুধু দেখবেন যে বোঝেন নাকি। এখন মধ্যবিন্দু এফ এর অবস্থান ভেক্টর, এফ এর অবস্থান ভেক্টর কি, ছোট এফ সমান হাফ অফ এফ আছে কই, এই যে এ প্লাস এখানে কি বি, ঠিক আছে। এখন হাফ দিয়ে গুণ করে দিব, হাফ অফ এ হাফ অফ বি। এই যে আমার কাজ শেষ। এই কাজটা আমি আগের কতগুলা প্রমাণে করলাম, যে এই অবস্থা মধ্যবিন্দুগুলা বের করছি, কিন্তু গুণ কখনোই করি নাই। এখানে আপনার গুণ করতে হবে। এখন আপনি কি করবেন, এই যে লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে না, লেফট হ্যান্ড সাইডটা উঠায় নেন, সুন্দর করে লেফট হ্যান্ড সাইডটা উঠান। এখানে কি উঠামো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এই যে দেখুন লেফট হ্যান্ড সাইডে আপনার এডি দেওয়া আছে, এডি, এই যে এডি ভেক্টর যোগ বিই ভেক্টর যোগ সিএফ ভেক্টর। আসলে আমি একটু ব্যাকআইডে বসে রয়েছি, তো আপনার ভিডিও দেখতেছি, আবার ইয়ে হচ্ছে, তাই আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, লেখা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা আশা করি এগুলো কনসিডার করবেন। এখন এই এডিকে আমি কি যুগান্তকারী একটা ফর্মুলা, ওই যে মোস্ট ইম্পর্টেন্ট, সেই ফর্মুলায় বাংমু। মানে এটা কি, তাহলে এই যে ডিটা আগে আসবে, ডি মাইনাস এ আগে আসবে, তারপরে প্লাসের প্লাস, এইটারে যুগান্তকারী ফর্মুলায় বাংলা কি হবে, ই মাইনাস এই যে বি, এইটারে যুগান্তকারী ফর্মুলায় বাংলা কি হবে, এই যে এফ মাইনাস সি, ঠিক আছে, যুগান্তকারী ফর্মুলায় ভেঙে দিলাম। এখন আপনার কাজ শুধু একটাই, মান বসানো। কি কাজ, মান বসানো কাজ। দেখুন মধ্যবিন্দু ডি এর আপনি মান বের করছিলেন, এই যে দেখুন এখানে ডি আছে, এই যে ডি আছে, ডি এর মান কি পাইছিলেন, হাফ অফ বি হাফ অফ সি। সুতরাং এই ডি এর পরিবর্তে আপনি কি এই যে হাফ অফ
হাফ অফ কি বি হাফ অফ সি বসাই দিবেন, হাফ অফ বি প্লাস হাফ অফ সি বসাই দিবেন ডি এর পরিবর্তে। আর মাইনাসে দেখুন তো এখানে মাইনাস মানে এর কোনো মেন মান বের করছেন কিনা, এর কোনো মান নেই, তাহলে এ যেমন আছে তেমনই থাকবে। এখন এই যে ই, আমরা কিন্তু মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টরের মান বাই করেছিলাম, সেটা হাফ অফ এ হাফ অফ সি। হ্যাঁ, এখানে আমি কি ই এর পরিবর্তে প্লাস, এই যে প্লাস হাফ অফ এ প্লাস হাফ অফ সি বসাই দিছি। এখন বি এর কিন্তু কোনো মান বের করে নেই, সুতরাং মাইনাস বি যেমন আছে তেমনই থাকবো। এখন এফ এর কিন্তু এই যে মান বের করছি, ঠিক আছে, এফ এর মান বের করছি যে এরকম প্লাস হাফ অফ এ, এফ এর মানটা কি হাফ অফ এ প্লাস হাফ অফ বি। এখন এই যে মাইনাস সি এর মাইনাস সি, কারণ এখানে আমি কিছু করি নাই, মানে লেফট হ্যান্ড সাইড উঠানোর পর সূত্রটা ভেঙে তারপরে যেই তিনটা মান বের করছি সেই তিনটা মান বসিয়ে দিব। তারপরে কাটাকাটি করলে দেখুন, এই যে এখানে সব কাটাকাটি করলে দেখুন শূন্য এসে পড়ছে। কিভাবে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে অর্ধেক মানে হাফ অফ বি, আর এই যে এখানকার হাফ অফ বি, দুইটা অর্ধেক বি যোগ করলে একটা পুরা বি হইব, বুঝছেন? দুইটা অর্ধেক বি যোগ করলে একটা পুরা বি, আর একটা প্লাস পুরা বি, আর এই যে একটা মাইনাস পুরা বি কাটা জায়গা মানে বি শেষ। এই যে হাফ অফ সি মিলে একটা সি, আর এই যে একটা সি কাটা, হাফ অফ এ হাফ অফ এ, আর এই যে একটা এ কাটা সমান 0, প্রমাণ হয়ে গেছে। দেখছেন এত সোজা ভাই, এত সোজা হায়ার ম্যাথের এই ভেক্টর, এগুলো কি আপনারা ভাবছেন কখনো? এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, এই যে দেখছেন কি সোজা, এই যে এখানে সব বিস্তারিত দেওয়া আছে ডিটেলসে। এখন এত সোজা দেখছেন কত, এগুলা কি কঠিন লাগছে? যে এই তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে তোমাদের এগুলা কঠিন লাগছে নি। তারপরে আমরা দেখুন আরেকটি যাচ্ছি, এটা তো ধরেন আটটু মজার, দেখ কিভাবে মজার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে একটা কি দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটা কি দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে। এখন আপনার এই যে এফটা কি জানেন, এ বি এর মধ্যবিন্দু, ইটা কি জানেন এ সি এর মধ্যবিন্দু, এই দুইটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। আর প্রমাণ করতে কইছে যে ই ই এ সি এর মধ্যবিন্দু। দেখুন এখানে আপনার এই যে এফ এ সি এ বি এর মধ্যবিন্দু, ইটা এ সি এর মধ্যবিন্দু, এই ইটা যে এশিয়ার মধ্যবিন্দু এটা আমার প্রমাণ করতে হবে। কিন্তু আমরা দেখে বুঝছি যে এটা মধ্যবিন্দু, কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে আমার একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে আমি ট্যাক লিখে রাখছি, ঠিক আছে, এটা আমার অ্যাপ্লাই করতে হবে কি, যে আমি ধরে নিব যে এই যে জিটা এশিয়ার মধ্যবিন্দু, এটা আমার দৈরা নিতে হইব যে জিটা এশিয়ার মধ্যবিন্দু। তারপরে একটু কাজ টাজ করে ওই অবস্থান ভেক্টরের কাজ টাজ করে প্রমাণ করে ফেলবো ইটা এশিয়ার মধ্যবিন্দু। বোঝা গেল আশা করি। যে এখানে এই উপপাদ্যটার ক্ষেত্রে আপনার এটা ধরে নিতে হবে যে জি এশিয়ার মধ্যবিন্দু। এখন ফরজ কাজটা করে ফেলি, যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট সি, এগুলো সব ধরে নিছি। এখন আমি প্রমাণে চলে যাব, ঠিক আছে। এখন আপনার আমি কি এই যে এখানে মধ্যবিন্দু কি এফ আর মধ্যবিন্দু কি ই, এই দুইটাই তো মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমি বের করে ফেলি। সেই আগে একই কাজ, যে মধ্যবিন্দু এফ এর অবস্থান ভেক্টর ছোট এফ, নিচে দাগ দিয়া এই যে হাফ, এরপরে কি জানি এফ এর ক্ষেত্রে যে এ যোগ বি। হ্যাঁ মুখস্থ হয়েছে, আমি মনে করি যে মুখস্থ হয়েছে। ই এর ক্ষেত্রে ই, এখন হইলো হাফ, এই যে এ প্লাস এখানে হইলো সি, ঠিক আছে। এখন আমি দুইটা বের করা শেষ, এখন কি করবো, সুতরাং আমি যে এফ সরি আমি একটা ভুল করে ফেলছি। আমরা তো আসলে ধরে নিছিলাম যে জিটা এশিয়ার মধ্যবিন্দু, কি ধরে নিছিলাম জি, জি এশিয়ার মধ্যবিন্দু। সুতরাং এখানে ই দিয়ে কাজ করলে হবে না, এখানে জি দিয়ে কাজ করতে হবে। জি এখানে ই এর জায়গায় জি হবে, জিটা এশিয়ার মধ্যবিন্দু হলে জি যদি এশিয়ার মধ্যবিন্দু হয় তাহলে যে জি এর অবস্থান ভেক্টর কি এ প্লাস সি ঠিকই থাকবে। তাহলে এখানে হলো এফ জি। সরি আমি একটু ভুল করছি, যে আপনার ইটা তো আমার প্রমাণ করতে হবে, কিন্তু আমরা ধরে নিছি জি, তাহলে এখানে এফ জি লিখলাম। এখন সূত্রটা কি হবে, সূত্রটা হবে হলো জি মাইনাস এই যে এফ এর এফ, ঠিক আছে। এখন জি এর মান কি পাইছি, যে হাফ পাইছি। এখন আমি আবার হাফ একসাথে কমন নিয়ে যাব, এই যে এ প্লাস বি, আর এই যে মাইনাস মাইনাস এ এখানে গুণ হবে, মাইনাস এ মাইনাস বি। এখন এই যে দেখুন এখানে প্লাস এ মাইনাস এ কাটার জায়গা, সুতরাং এখানে হইলো হাফ, এখানে কি থাকে সি মাইনাস বি। এবং সি মাইনাস বি রে কিন্তু আমরা বিসি লিখতে পারি কিভাবে, এই যে বি আর এই যে এখানে সি, আর এই যে এখানে দিয়ে দিলাম দাগ, এখানে হলো
এখানে একটা মডুলাস ব্যবহার করলে আপনার এই যে বিসি মানে আমি দেখুন এফসি সমান বিসি প্রমাণ করছি। কিন্তু আমরা যারা জেনারেল ম্যাথের এই 6 নম্বর অধ্যায় 15 উদাহরণ 15-র একটা ভাইরাল মানে কি বলবো আপনাদের একটা অনেক ইম্পর্টেন্ট একটা উপপাদ্য ছিল। দেখুন আমি এখানে ফিগারটা আঁকি, আপনাদের মনে পড়ে নাকি সেই উপপাদ্যটার কথা? অনেকেই হয়তো পড়ছেন। এই যে এইভাবে এইটা এই ত্রিভুজ নিয়ে কাজ করে। এই যে এই ডিটা এই হাফ অফ বিসি মানে এইটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং এটার অর্ধেক প্রমাণ করা লাগে। পড়ছিলাম নাকি পড়ি নেই আপনারা বলেন? আপনাদের আমি দেখিয়ে দিতে পারবো, ইচ্ছা করলে দেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এইটা তো অনেক ভাইরাল। এটা আশা করি যে সবাই পড়ছেন, যারা হায়ার ম্যাথ পড়েন তাদের অবশ্যই এটা পড়ার কথা। এই যে দেখছেন এই যে যে এই যে যে এই বাহুটা এই তৃতীয় বাহুর এই যে সমান্তরাল এবং অর্ধেক মানে ডিটা হাফ অফ বিসি। আপনাদের আমি দেখিয়ে দিলাম, এটা তো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখন এই কনসেপ্টটাই আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে, যে এফইটা এফই এইটা হইলো এই বাহুর মধ্যবিন্দু, সুতরাং এইটা এই বিসি এর অর্ধেক হইব। এটা কি বিসি এর অর্ধেক হইব। সুতরাং এখানে আমরা কি করব যে এফ ই ভেক্টর সমান সমান হাফ অফ মানে এই যে বিসি। আমরা কেন এফইটাকে হাফ অফ বিসি বলছি সেটা তো আপনাদের আমি ওই যে বই থেকে, সাধারণ গণিতের বই থেকে আপনাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? দেখিয়ে দিলাম। তারপরেও আমি আপনাদের এই যে এখানে দেখিয়ে দিচ্ছি যে এভাবে সাইড নোটটা দিবেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, ঠিক আছে? এভাবে সাইড নোটটা দিয়ে দিবেন। এখন এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, আর যেটা প্রমাণ করছিলাম এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, এখন দেখুন দুইটা পাশে এই যে এখানেও হাফ অফ বিসি এখানেও হাফ অফ বিসি মানে 1 নং সমীকরণের ডান পাশ 2 নং সমীকরণের ডান পাশ সমান। সুতরাং 1 নং আর 2 নং নিয়ে যদি আমি তুলনা করি তাহলে আমি কিন্তু অনায়াসে বলতে পারি যে এই যে এফজি সমান এফ ই। আশা করি যে এটা অনেক কমন একটা জিনিস, মানে দুইটা সমীকরণের এক পাশ সমান হয়ে গেলে অপর পাশ দুইটা সমান হয়। এটা যদি সমীকরণ দুইটা বিয়োগ করেন তাহলে বুঝতে পারবেন, অথবা তুলনা করে এভাবে আপনি বলতে পারেন। এখন আমি এটা এখানে যদি এই যে এফজি এটাকে যদি মডুলাস চিহ্ন দিয়ে দিই, আর এই যে এফ ই কে যদি আমি মডুলাস দিয়ে দিই, সুতরাং এফজি সমান এফ ই প্রমাণ হয়ে গেছে। এখন দেখুন এফজি এইটা আর এফই এই দুইটা যদি সমান হয় তাহলে এই বিন্দুটা তো এখানে নেমে আসবে, কখনোই আপনার এই বিন্দুটা আলাদা হবে না। এই কথাটা আপনাদের এখানে দেখুন যে এফজি এফই পরস্পর সমান হয়েছে, সুতরাং জি ও ই ভিন্ন বিন্দু হতে পারে না, জি ও ই একই সাথে মিলে যাবে। তারপরে এই যে উপরে দেখুন এই যে সুতরাং এই যে জি ও ই একই বিন্দু নির্দেশ করে, সুতরাং ই এসি এর মধ্যবিন্দু। আপনাদের অনেকেরই হয়তো একটু বুঝতে কষ্ট হয়েছে, বাট আমি আশা করি যে আরেকবার দেখুন, দরকার হলে এই উপপাদ্যটা আরেকবার দেখুন, আশা করি বুঝতে পারবেন। যে প্রথমে আপনাদের ই জিডারে এই জি যে ধরি জি এসি এর মধ্যবিন্দু ধরে নিতে হবে, তাহলে এফ জি যোগ করার পরে যে এফ এর মান বাই করবো, জি এর মান বাই করবো, তাহলে জি মাইনাস এফ করে বিসি প্রমাণ করে ফেলবো। এখন আমরা জেনারেল ম্যাথের উপপাদ্য অনুসারে জানি যে এই যে এফ ই সেইটা বিসি হইব। এখন দুই পক্ষ থেকে এই বিসি বাদ দিলে এইটার সমান হয়ে যাবে। এখন দুইটা জিনিস যদি সমান হয় তাহলে তো দুইটা আলাদা হবে না, একই সাথে মিলে যাবে। আশা করি সামারিতে অন্তত আপনারা বুঝতে পারছেন। এখন না বুঝলে কমেন্ট করবেন কোথায় বুঝেন নাই, আমি দরকার হয় আবার আপনাদের জন্য এই টপিকে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করুন শুধু। তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমি পৃথিবীতে যত স্টার আছে তত স্টার দিয়েও এটাকে আমি মানে করতে পারবো না। এটা এতটা পরিমাণে ইম্পর্টেন্ট, অনেক পেছানো করে দেওয়া গাইড বইয়ে, বাট আমি আপনাকে একেবারে সোজা সিম্পল ভাবে বুঝিয়ে দিব। দেখুন এখানে একটা ফিগার দেওয়া আছে, যে কি ফিগারটা, যে এই যে এ বি সি ডি একটা কি চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ বি এর মধ্যবিন্দু ই, বিসি এর মধ্যবিন্দু এফ, সিডি এর মধ্যবিন্দু জি, এডি এর মধ্যবিন্দু এস। এখন এই মধ্যবিন্দুগুলো যদি যোগ করি তাহলে যেই চতুর্ভুজটা হইব সেইটা একটা সামান্তরিক, মানে ই এফ জি এইচ এটা একটা সামান্তরিক আমার প্রমাণ করতে হবে। এখন সামান্তরিক কখন হয়, যখন এই বাহু আর এই বাহু মানে এইটার বিপরীত বাহু, এই বিপরীত বাহু যখন সমান হয় তখনই তো একটা যে
চতুর্ভুজ সামান্তরিক হয় নাকি? এটা তো আমরা জানি, কম বেশি সবাই জানি, না জানলে জেনে নেন যে দুই বিপরীত বাহু সমান হলে সেটা সামান্তরিক। মানে আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এফ এফ আর এর যে সমান, এটা সমান, তাহলেই তো এটা সামান্তরিক হয়ে যাবে। সুতরাং আমার এইটা প্রমাণ করতে হবে সমান, অথবা আমি এইটা প্রমাণ করতে পারি, কিন্তু আমি সুবিধার জন্য এটা আর এটা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, এই জি আর এফ সমান প্রমাণ করতে হবে আসে, তাহলে এটা একটা সামান্তরিক হবে। এখন কথা হলে কিভাবে প্রমাণ করব, আমার এখন কিভাবে প্রমাণ করব, এটাই হলো আমার কথা। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখন আমি এটা খুব শর্টকাটে করব, একেবারে শর্টকাটে করব। কি ভাই, দেখুন এই যে ই আর এফ কে যদি আমি এভাবে লিখি, দেখুন একটু খেয়াল করুন, এই যে আর এফ এই যে দাগ দিলাম, সূত্রটা কি? সূত্র হলো এই যে ই এফ মাইনাস ই, এটা সূত্র। ঠিক আছে, এটাই সূত্র। এখন এফটা কি এই আপনারা বলুন, এফ কি? এফ কি? এফ হলো এই যে বিসি এর মধ্যবিন্দু, এফ হলো কি বিসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি? সূত্র হবে হলো হাফ অফ এই যে বি প্লাস এই যে সি। এফ এর বদল আমি এটা লিখতে পারি? আপনারা বলবেন হ্যাঁ অবশ্যই, এটা মধ্যবিন্দু। আর ইটা কি? এই যে ই কি? ই মানে এফ মাইনাস ই। এই যে ই কি? ই হলো কি এ আর বি এর মধ্যবিন্দু। তাহলে এটার সূত্র কেমন হবে? এটার সূত্র হবে হাফ অফ এই যে এ, হাফ অফ এই যে এ প্লাস এই যে বি। এতটুকু আশা করি আপনারা বুঝছেন। এতক্ষণ যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা অবশ্যই এটা বুঝছেন। এখন হাফ কমন নিব, কমন নিলে আপনার বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। এখন হাফ অফ এই যে দেখুন, এখান থেকে মাইনাস বি প্লাস ডি কাটা থাকে কি সি মাইনাস ডি এর মানে আমি লিখতে পারি কি এটা এ আর এটাকে লিখতে পারি সি। সুতরাং এটা হলো সরি, আমি এখানে যেভাবে আছে সেভাবেই রেখে দেব। ঠিক আছে, এই যে হাফ অফ সি মাইনাস এ। ঠিক আছে, আমি এটাই এভাবেই 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। আশা করি আবার এসি লিখলে তেমন কোনো সমস্যা হবে না, বাট এভাবে রেখে দেবো। ঠিক আছে, এখন আপনারা আবার মানে আমি এফ ই এই যে ইএফ নিয়ে কাজ করেছি, এবার আবার এস জি নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? এস জি নিয়ে কাজ করব। দেখুন আমি এখানে এস আর জি নিয়ে কাজ করব। এস জি নিয়ে কাজ করলে জি এর মান কত? মানে জি, এই সূত্রটা কি জি মাইনাস এইচ। ঠিক আছে, এখন জি কি? দেখুন এই যে সরি, জি কি? দেখুন এই যে জি, এখানে হলো জি হলো বি আর সি এর মধ্যবিন্দু। সুতরাং সূত্র হবে হাফ সি প্লাস ডি মাইনাস এসটা হলো এ আর ডি এর মধ্যবিন্দু। সুতরাং সূত্র হবে এ প্লাস ডি। ঠিক আছে, বোঝা গেল? এখন হলো হাফ কমন। এখন কি হাফ কমন নিলে কি সি প্লাস ডি মাইনাস এ মাইনাস ডি। এখন এই যে ডি কাটা থাকে কি? এখানে থাকে হলো সি মাইনাস এ। এই যে এইটা কয় নং? 2 নং। এখন দেখুন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ এই পক্ষ কি সমান। সুতরাং আমরা অনায়াসে বলতে পারি যে এই জি সমান ই এফ। এখন এইটা উঠানোর জন্য ইয়া সাইন দিলে আপনার এইচ জি সমান ইএফ। সুতরাং এইচ জি সমান ইএফ প্রমাণ হয়েছে। হ্যাঁ অবশ্যই এটা আপনার প্রমাণ হয়ে গেছে। দেখছেন কিভাবে আমরা প্রমাণ করলাম? আপনাদের সুবিধার জন্য আমি এই যে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে রেড কালি দিয়ে আমি এটাকে করছিলাম। এই যে এভাবে প্রমাণটা আপনারা দেখিয়ে দিবেন, তাহলে যে চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান হয়ে যায় সেটাই তো আপনার কি সামান্তরিক। সুতরাং এটা যে একটা সামান্তরিক তা প্রমাণ করা আমার কমপ্লিট, শেষ। এই যে দেখুন এইভাবে লিখে দিবেন যে সুতরাং যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান সেটা সামান্তরিক। সুতরাং পি কিউ এস এর এটা আমি অন্য তাই এরকম হয়েছে। আপনারা এভাবে গাইড থেকে গুছিয়ে লিখে দেবেন। আমি অন্তত আপনাদের বেসিকটা খুব সুন্দর করে আমার হাতের লেখা আমি বুঝতে পারছি যে কি পরিমাণ বাজে হয়েছে। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমার সিচুয়েশনটা বুঝুন, যে আমি কি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। এখানে আপনার আমি ভালো করে লিখতে পারছি না, যে ক্যামেরা দেখতে হচ্ছে আবার লিখতে হচ্ছে, দুইটা কাজ একসাথে, তো অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি আশা করি যে আপনারা আমার হাতের লেখাটা বুঝতে পারছেন, অতটাও কষ্ট হয়নি। এখন পরবর্তীতে চলে যাচ্ছি। এখন আপনার অবস্থান ভেক্টরের যা কিছু আছে সব খতম, আল্লাহর রহমতে সব শেষ। অবস্থান ভেক্টর নিয়ে আজকে নাই, আর শুধুমাত্র 2টা ভেক্টর আছে আমার। আর কয়টা আছে? 2টা ভেক্টর আছে। এই 2টা ভেক্টরে আমার
ত্রিভুজ বিধির সূত্রটা মোস্ট বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে শুরু শুরু থেকে, মানে এই ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র শুরু। এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, ভেক্টর সাইন। ভেক্টর সাইনটা এখানে আমাদের অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই সব ইয়ার ভিতরে আপনি এই যে এগুলো যে আপনাদের সলভ করে দিছি, এখানে কিন্তু এই যে এভাবে ভেক্টর সাইন কিন্তু আপনারা পান নাই, মানে ভেক্টর সাইনগুলো দেয় নেই। এই যে ভেক্টর সাইনগুলো যে ত্রিভুজ ভিত্তিতে, কিন্তু ত্রিভুজ ভিত্তিতে ভেক্টর সাইনগুলো অনেক লাগবে। এগুলা দুইটা আছে, দুইটার ভেক্টর সাইন আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। এই যে দেখুন এখানে একটা আমি ত্রিভুজ দেওয়া আছে যে এ বি সি, এটা কি ত্রিভুজ। এখন এ ডি এর মধ্যবিন্দু ডি, আর এ সি এর মধ্যবিন্দু কি ই, দুইটা মধ্যবিন্দু দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে ডিই হাফ অফ বিসি, ডিটা ডি হাফ সমান্তরাল বিসি। এখন অনেকেই বলবেন এটা তো ভাইয়া ওই যে আপনি জেনারেল ম্যাথে দেখাইলেন, এই উপপাদ্যটার মতোই এটা, কিন্তু এখানে যেভাবে করছে আপনি কিন্তু ভেক্টরে এভাবে করতে পারবেন না। ভেক্টরে আপনাদের ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। সুতরাং আপনারা কিভাবে ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করে করতে পারবেন সেটা আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমেই আপনাদের এই ত্রিভুজের একেবারে মাথায় চলে যাবেন। কই চলে যাবেন? এই ত্রিভুজের একেবারে মাথায় চলে যাবেন। কই? একেবারে মাথায় চলে যাওয়ার পর এই মাথা থেকে এই পাশে একটা ভেক্টর সাইন দিবেন, আবার এই দিকে একটা ভেক্টর সাইন দিবেন। আমি কি বলছি কথাটা? মাথায় চলে যাওয়ার পর এই দিকে একটা দিবেন, এইদিকে এই বাহুতে একটা দিবেন, এই বাহুতে একটা ভেক্টর সাইন দিবেন। তারপরে আর বাকি এই বাহু এই দুইটা বাহু কি সমান্তরাল বাহু, এই দুইটা বাহু সমান্তরাল। আমি বলছিলাম সমান্তরাল বাহুদ্বয়ের ভেক্টর সাইনগুলো একই দিকে হয়। সুতরাং এই দুইটার ভেক্টর সাইন দিবেন এই দিকে, এই দুইটার ভেক্টর সাইন কোন দিকে দিবেন? এই দিকে দিবেন। তাহলে ভেক্টর সাইন দেওয়া শেষ। এই ভেক্টর সাইনটা এমন কোনো স্টুডেন্ট নাই যে মনে রাখতে পারবেন না। এবার আমরা প্রমাণ শুরু করব, ঠিক আছে? এবার দেখুন আমরা কিভাবে প্রমাণ শুরু করব। এখন এই প্রমাণটা করার জন্য আমার এই যে ছোট এই যে ডি আছে না, এই যে ডি ডি ডি, এই ডি এর মানটা বের করতে হবে। কি করতে হবে? এই ডি আর ই এর মানটা বের করতে হবে। এখন এখানে তো আপনার অবস্থান ভেক্টর, এই যে ডি এর অবস্থান ভেক্টর বের করা, ওই অবস্থান ভেক্টর দিয়ে এই ম্যাথ এটা করা যাবে না। এটা আমাদের ত্রিভুজ বিধি দিয়ে করতে হবে। সুতরাং আমাদের এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে ছোট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এই ছোট ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেন এই বড় ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই যে দেখুন এই ছোট ত্রিভুজটা কল্পনা করি, এই যে ছোট ত্রিভুজের এইটা কি, এইদিকে ভেক্টর সাইন, তারপরে এইদিকে ভেক্টর সাইন, তারপরে কিন্তু এই উল্টা দিকে ভেক্টর সাইন, মানে একটা মাথা থেকে শুরু হয়ে এইদিকে। সুতরাং এটা কিন্তু এইদিকে যায় নাই। সুতরাং এখানে আমি কি করতে পারবো? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? পারবো নাকি পারবো না বলুন? এখানে আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি এখানে লিখবো যে এই যে ত্রিভুজ এ ডি ই, এই যে ত্রিভুজ এ ডি ই এর এই যে ভেক্টর ধরেন আপনার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই, মানে এগুলো আপনারা বাসায় লিখে নেবেন যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। কি পাবো? পাবো হলো এই যে এডিটা, এই যে এডি ভেক্টর যোগ এই ডি ভেক্টর, কি ভেক্টর? এই যে ডি ই ভেক্টর সমান সমান এই যে, মানে এই দিকে যদি চলে যেত তাহলে তো শূন্য ভেক্টর হয়ে যেত, কিন্তু এটা এই দিকে নামছে। সুতরাং এটা এই ভেক্টর। আশা করি যারা ভেক্টরের ইয়েটা দেখছেন তারা এখানে বলছেন, কিন্তু এখানে আমার বের করতে হবে যে ডি ডি, এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। সুতরাং আমি এই যে ডিই ডিই সমান সমান এই যে এই, আর এটাকে কি করবো? মাইনাস করে এইদিকে পাঠিয়ে দিব। এটা আমি 1 নং সমীকরণ দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এই ডি এর মান বের করা শেষ। এখন আমার কাজ করতে হবে বিসি কে নিয়ে, বিসির মান বের করতে হবে। এখন বিসির মান বের করতে হলে আমার এই বড় ত্রিভুজে ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখুন আমি পারবো কিনা। এইদিকে ভেক্টর চিহ্ন আসছে, তারপরে এইদিকে গেছে, তারপরে কিন্তু এই উল্টা দিকে আসছে, মানে আমি এই বড় ত্রিভুজ ও ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং যদি আমি বড় ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমার এই যে এই বাহুর মান লাগবে আর এই বাহুর মান লাগবে। এখন এই দুইটা বাহুর মান আমি এই যে এইটার এই ছোট ত্রিভুজের আঙ্গিকে বের করব। কথাটা আশা করি কেউ বোঝেন নাই। দেখুন আমি কি করি সেটা আপনি দেখতে থাকুন। যে আমি এখানে এই যে এদিকে এদিকে এই যে এডি এডি ডিটা কিন্তু এই এবি এর মধ্যবিন্দু। সুতরাং এডি সমান সমান লিখতে পারি কি? হাফ অফ এবি।
মানে এই পুরা এবির অর্ধেক এডি লিখতে পারি নাকি বলেন? এই আপনারা বলেন লিখতে পারি? আপনারা বলেন এটা তো সিম্পল একেবারে কমন জিনিস, মানে এইটার অর্ধেক, এটা তো মধ্যবিন্দু তাই অর্ধেক, এটা লিখতেই পারি। এখন আমি একটা কাজ করবো, এই হাফটারে এই পাশে যদি আনি তাহলে 2AD সমান সমান এই পাশে কি থাকবে, এবি থাকবে। এই যে একটা জিনিস বের করলাম যে আমি এই এবির মানটা, এই যে এই বাহুর মানটা আমি এই এডির সাপেক্ষে, এই যে বলছিলাম এডির সাপেক্ষে, এই বাহুর মানটা এডির সাপেক্ষে বের করছি। দেখছেন যে এই যে এবিটা, এই এবি পুরো এবিটা এই এই এডিতে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে পুরা এবির মানটা পাবো। আবার আমি বলতে পারি যে এই রে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পুরা এসির মানটা পাবো। সুতরাং আমি যদি বলতে পারি যে এই ভেক্টরকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমি এসি এর মানটা পাবো। এই যে এই দুইটা জিনিস বের করলাম, ঠিক আছে। এখন আমি এই পুরা বড় ত্রিভুজে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, যে ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই কি পামু, এই ভেক্টর সাইন কিন্তু এই দিকে, সুতরাং এই যে এবি, সুতরাং আমি এবি যোগ এই যে বিসি, এবি যোগ বিসি, সুতরাং এই যে এইটা হবে যে এ সি, ঠিক আছে। এখন আমার এখানে কার মান লাগবে, এই যে বিসির মান লাগবে, কার বিসি, সুতরাং এই বিসিটাকে রাখবো, ঠিক আছে। এই যে বিসি সমান সমান এই এসি মাইনাস এই এ বি এই পাশে চলে আসবে। এখন এখন এই এসি এসি এই যে দেখছেন, এই যে এখানে দেখুন এসির পরিবর্তে আমি 2AE লিখতে পারি, 2AE লিখতে পারি, মাইনাস এবির পরিবর্তে আমি 2AD লিখতে পারি, 2AD লিখতে পারি। এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে এই যে এই মাইনাস এ ডি। এখন এই মাইনাস এডি, এই 1 নং সমীকরণে দেখুন এই যে এই মাইনাস এডি সমান কি এই ডি, সুতরাং এখানে আমি বিসি ভেক্টর সমান লিখতে পারি 2 এই মাইনাস এডির সমান ডি ই লিখতে পারি। এখন মডুলার চিহ্ন উঠাই দিলে আপনার প্রমাণ, এই যা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়ে গেছে। এখন সমান্তরাল প্রমাণ করা একেবারে সোজা, যে এইটার দ্বারক রেখা একই সমান্তরাল, গাইড থেকে দেখে নেবেন, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। এখন দেখুন তো আপনারা এটা বুঝতে পারছেন কিনা, আমি কিভাবে, আশা করি যে বুঝতে পারছেন। তাও আমি একবার সামারি করে দিচ্ছি, কারণ এটা আমি কি হজবরল বানিয়ে ফেলছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমার প্রমাণ করতে হবে ডি সমান হাফ অফ বিসি, ঠিক আছে। তাহলে আমার ডি এর মানটা লাগবে, সুতরাং এই ছোট ত্রিভুজে কাজ করে আমি ডি এর মানটা বের করে ফেলবো। তারপরে আমার বিসির মানটা লাগবে, বিসি হলো বড় ত্রিভুজে আছে, সুতরাং এই বড় ত্রিভুজে কাজ করে বিসির মানটা আমার বের করতে হবে। বিসির মান বের করার আগে আমার এই যে এই বাহু আর এই বাহুর মান লাগবে। এখন এই বাহুটা মান বের করব এই ছোট ত্রিভুজের এই বাহুর সাপেক্ষে, সেটা কিভাবে, এই যে 2AD দিয়ে আপনাদের আমি বেসিক বুঝিয়ে দিয়েছি। তারপরে মান বসিয়ে ক্যালকুলেশন করলে ফটাফট আপনার অ্যান্সার চলে আসবে। এটা নিয়ে কোনো প্যারা হবে না, জাস্ট চিল, ঠিক আছে। এটা একটু পেছানো লাগতে পারে, তারপরেও জাস্ট চিল, ঠিক আছে। এই যে দেখুন কত সোজা ভাইয়া, দেখুন এই যে দেখো তোমরা, এই যে দেখো আমি এখানে লিখে রাখছি, এই যে সিরিয়াল অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী এইভাবে তোমরা লিখে দিবে। এখনই তুমি ভেক্টর, আশা করি আমার ভিডিওটা স্কিপ করতে পারো না, তাও আমি আরেকটা আছে ভেক্টর, যেটা এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তবে চলে আসতে পারে, যশোর বোর্ড 23 এটা আসছিল, 23 না 24, যশোর বোর্ড 24 এটা আসছিল, তোমরা গণজ্যামিতিতে দেখতে পারো। এই যে এটা ছিল এরকম একটা ফিগার দিয়ে আসছিল। এখন বলা প্রমাণ করো যে এও সমান ওসি, বিও সমান ওডি, এই যে এইডুক প্রমাণ, এইডুক সমান প্রমাণ করতে হবে। এখন এটা আহামরি কঠিন কিছুই না, একেবারে সোজা, জাস্ট তুমি ভেক্টর সাইনগুলো চিহ্নিত করো। এই যে এইখানিতে একটা পয়েন্ট নিবা, মোটা করে বোল্ড করে, মানে এটা পরীক্ষা এভাবে দিবা না, বোঝার জন্য আমি দিয়েছি। এভাবে দেওয়ার পর এই যে এইদিকে একটা ভেক্টর সাইন দিবা, এইদিকে ভেক্টর সাইন দিবা, এই ভেক্টর সাইনটা এইদিকে যাবে, আর এই যে এই ভেক্টর সাইনটা এইদিকে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকেই এইদিকে একটা দিবা, আর এই যে এই কর্ণ দিয়ে এইদিকে চলে যাবে, মানে এই বিন্দু থেকে 3টা ভেক্টর শুরু হবে, এই সাইন 3টা, এই বিন্দু থেকে 3টা সাইন শুরু হয়ে এই যে এভাবে যাবে। আশা করি ভেক্টর সাইনটা বুঝছো। এবার আমি প্রমাণ শুরু করব। আমার অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, আর লিখতে ভালো লাগতেছে না, হাতের লেখা এমনি অনেক খারাপ হচ্ছে, মানে আমি যে কি পজিশনে বসে লেখতাছি, তোমরা দেখলে আসলে আমার সিচুয়েশনটা তোমরা বুঝতে পারতা। আমার এখন লিখতে আসলে একটু আলসামি লাগতেছে, তাই আমি
ওই ওখান থেকে আমার নোট থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি যে তোমরা বুঝবা। এই যে দেখো, এটাই। এখন আমি এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে না, এ ও ডি, এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করবে। এই যে এই ত্রিভুজে কি পাবো, এও আর এই যে ওডি সমান সমান ইডি। এটা তো আমি ওই শুরু থেকেই বলে আসছি, এতক্ষণে তোমরা বুঝে ফেলছো, এটা নিয়ে কথা বলবো না। আবার বিওসি, এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই কি পাবো, বিও যোগ ওসি যোগ এডি। মানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমি যে এডি আর বিসিটাকে এক পাশে রাখার জন্য এই দুইটা ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এবিসিডি একটা সামান্তরিক, এই যে এবিসিডি এটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা একটা সামান্তরিক। আর আমরা জানি কিছুক্ষণ আগে পরে আসছি, সামান্তরিক হলে তার বিপরীত বাহু মানে এই বিপরীত বাহুটা সমান হবে। যেহেতু এটা সামান্তরিক, সুতরাং এডি আর বিসি সমান। এখন আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে প্রমাণ করছি যে এডি সমান বিসি, সুতরাং এক পক্ষ সমান, সুতরাং এই পক্ষ কি হবে, সমান হবে। সুতরাং এডি আর ওডি সমান। এখন এই যে এও সমান ওসি প্রমাণ করতে হবে, মানে এ ওর কাছে আমার ওসিকে নিয়ে আসতে হবে। আর বিও সমান ওডি, মানে বিওর কাছে ওডিকে, এই যে এ ওর কাছে যে ওসিকে প্যারাস আছে মাইনাস করে নিয়ে আসলাম, এটা আছে এটাকে নিয়ে আসলাম। এতটুকু আশা করি বোঝা গেছে, ঠিক আছে? আবার এখন আমরা জানি এখানে একটা মানে বেসিক আছে, বেসিকটা আমি আগে পড়াই নেই কারণ একটু কঠিন লাগতে পারে। এখন ভালো ঠান্ডা মাথায় বোঝো। আমরা জানি দুটি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই হলে ভেক্টর দুটির বিয়োগফল সমান 0 লেখা যায়। এখন এও আর ওসি, এই যে এও আর ওসি, এই যে এইটা আর এইটা, ধরো এখানে এমন বড় একটা ধারক রেখা আছে, এওকে এটাই ধারণ করতে পারবে, ওসিকে এটাই ধারক রেখা করতে পারবে। সুতরাং এও আর ওসির কি ধারক রেখা একই। সুতরাং যেহেতু এও আর ওসির ধারক রেখা একই, সুতরাং এই দুইটার বিয়োগফল সমান 0 লেখা যায়। এটা হলো আপনার বেসিক। এখন এটা 0 লেখা গেলে এটাকে মাইনাস করে এই দ্বারা নিয়ে আসলে প্লাস, সুতরাং এটা মডুলাস ছুড়ে দিলে এটা সমান প্রমাণিত। আবার একইভাবে বিও আর ওডির ক্ষেত্রে ধারক রেখা একই, সুতরাং 0 লেখা যায়। তাহলে এভাবে এই যে প্রমাণিত। আশা এটা যদি কঠিন লাগে স্কিপ করতে পারো, বাট পরে যেতে পারো, চলে আসতে পারে। আমি আবার একটু রিভিউ করতেছি যে এটা একটা সামান্তরিক বলা আছে, সামান্তরিকের বিপরীত বাহু সমান, সুতরাং এডি আর বিসি সমান। এখন আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে এডি আর বিসি সমান প্রমাণ করে ফেলতে পারি। এই যে তারপরে এটা সমান ভেক্টর যোগের মানে বিপরীত এই উপপাদ্য বেসিক টেসিক দিয়ে শেষ। এখন আপনার আমি বেসিক থেকে শুরু করে 8টা ভেক্টর একেবারে টোটালি শেষ করে দিছি। হায়ার ম্যাথের ভেক্টরটা অনেকের কাছেই আমি জানি যে অনেক একটা প্যারার বিষয়, অনেক কঠিন লাগে। আশা করি যে এই ক্লাসটা যারা শুরু থেকে শেষ অবধি দেখছে তাদের কাছে এটা একেবারে পানির মতো সোজা। এখন আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে হায়ার ম্যাথের বা যে কোনো সাবজেক্টের কোন বিষয়ে ক্লাস চাই, কোন বিষয়ে ক্লাস দরকার, আমি সেই বিষয়ে আপনাদের কমেন্টের ভিত্তিতে সেই বিষয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে আমি ভেক্টরের ওপর এই ক্লাসটা নিলাম, এর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ ভাইয়া আপুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার 1000 সাবস্ক্রাইব পূরণ করে দাও। 1000 সাবস্ক্রাইবার আমার স্বপ্ন, এটাকে তোমরা পূরণ করে দাও। 1000 সাবস্ক্রাইব করো প্লিজ, সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানাও। আর কোন কোন টপিকে মানে হায়ার ম্যাথের কি তোমার জ্যামিতি মানে উপপাদ্য আছে, সেগুলা টলেমির উপপাদ্য ওগুলা পারো নাকি, ওগুলো আমি এমনভাবে হায়ার এটা যদি বুঝতে পারো তাহলে ওগুলো আরও পানি বানিয়ে দিব। কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। আজকে এ পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আশা করি যে এই ভেক্টরের ক্লাসটার মানে পরিপ্রেক্ষিতে আমার 1000 সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।